সরকারি গাড়ি চাপায় নিহত হয়েছেন। এই ঘটনায় গাড়ির চালক শহীদুল ইসলাম সহ সরকারি গাড়িটিকে আটক করেছে পুলিশ। পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন। শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে কোনো অনলাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেই আপনারা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন। বিশেষ করে ভিডিও ক্লিক করার আগে প্রথমে আপনারা যে ফুটেজগুলো দেখতে পেয়েছেন, যে শেখ হাসিনাকে নিয়ে যে তথ্য ইতিমধ্যে আলোচনা হচ্ছে, আমরা সরাসরি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাবো যে তার বর্তমান অবস্থা কিভাবে তার সাথে এই ঘটনাটা ঘটেছে এবং কারা এই আক্রমণটা করেছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। প্রথমে একটা তথ্য দেখাচ্ছি, সর্বশেষ ভারতের ভিডিও লাস্ট ভিডিওতে দেখে যাবেন। তো চলুন দর্শক। পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন, এটা এখন জনগণ জানতে চায়। এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে, শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল, যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে। কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আদৌ অডিওটা সত্য কিনা, এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ। তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু এই কারণটাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি, তার কোনো একটা কাজের ছবি, কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি, কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না। এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না। সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায়। জনমনে প্রশ্ন উঠেছে, জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন, বানিয়ে প্রচার করছেন। কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না। যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন, তিনি আর নেই, তিনি জীবিত থাকলেও নেই, তিনি মারা গেলেও নেই। কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায়, গুলি করে নির্বিচারে হত্যা করে, তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না, প্রশ্নই আসে না। যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, তাদের মৃত্যুর সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে শুকরিয়া আদায় করে। এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই, কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদিও এটা হওয়া উচিত নয়, কিন্তু এটা তাদের কর্মের ফসল, কর্ম যেমন তেমনই। আজ যে মৃত্যুর সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি, এটা আমার নয়। এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। যদিও আমি মনে করি যে তিনি হয়তো মৃত্যুবরণ করেননি, তার এখনো হয়তো বেঁচে আছেন। কিন্তু বেঁচে যেহেতু আছেন তাহলে তার প্রমাণটা একটু দেন। তিনি যেহেতু বেঁচে আছেন তাহলে তিনি একটু সভা সমাবেশে এসে কথা বলুন। তিনি যেহেতু বেঁচে আছেন, আবার নিজেরাই পোস্টারে দাবি করছেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আপনি একটু বাংলাদেশে এসে প্রধানমন্ত্রিত্ব করুন।
আমি আপনাদের নিশ্চয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে যে বিষয়গুলো দেখতে পেয়েছেন, আরো একটা ভিডিও দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কারা জড়িত ছিল, কাদের নির্দেশে এই কাজগুলো হয়েছে। চলুন দর্শক। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ভারত বাংলাদেশ সম্পর্কের একটা তলানিতে এসে সকল কিছুকে ঠেকিয়েছে। আর এর জন্য আমাদের দুই দেশের যেই রাজনৈতিক গোষ্ঠীগুলো আছেন তাদের অধিকাংশই কিন্তু দায়ী। আর সেই ক্ষেত্রে ভারতের দায়টা হচ্ছে 95%, আর 5% আমাদের দেশে একটা গোষ্ঠী আছেন যারা ভারতের বিরুদ্ধে রাজনীতিটাই করেন, পাকিস্তানপন্থী হইয়া ভারতের বিরুদ্ধে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই যে 95% ভারতীয় এই মুহূর্তে বা পলিটিশিয়ানরা যারা আছেন বাংলাদেশ ইস্যুতে একের পর এক মিথ্যা প্রপাগান্ডা প্রচার প্রচারণা চালাচ্ছেন, এগুলো নিয়ে সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। আর যেহেতু সীমান্ত উত্তেজনা আছে, ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশ থেকে কখনো 3 লক্ষ হাতে টানা রিক্সা, কখনো বাংলাদেশের নাগরিকরা সীমান্তে চলে যাচ্ছে, কখনো বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েন করছে, নানান ধরনের বক্তব্য দেওয়ার পর আমরা দেখছি ভারতের মিডিয়া বলছে যে সীমান্তে তাদের 35,000 সেনা সদস্য তারা মোতায়েন করেছে। এখন সেটার সত্যতা আমাদের দেশের গণমাধ্যম থেকে আসে নাই। তবে আমাদের বিজিবি অতীতের যে কোনো সময়ের তুলনায় খুবই স্ট্রংলি এখন ফাংশন করছে, আমি ধন্যবাদ জানাই। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা জিনিস পার্থক্য আছে, কি জানেন? বিএসএফ এর হাতে প্রতিনিয়ত বাংলাদেশিরা যেভাবে জীবন দিচ্ছে, কিন্তু আমাদের বিজিবির হাতে জীবন দেওয়ার বদলে তারা গ্রেপ্তার হচ্ছে। গেল 5ই আগস্টের পর থেকে যখন ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন, তখন সরকারের পক্ষ থেকে বিজিবিকে স্পেশাল কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আর সেই নির্দেশনাগুলোকে সুন্দরভাবে বাস্তবায়ন করছে বিজিবি। ভারতের একটা মানুষও মানুষ, তারও জীবন আছে, গরিব মানুষ। আমাদের দেশের একটা গরিব মানুষ, সেও মানুষ, তারও জীবন আছে। পেট চালাইতে গিয়া হয়তো এই পার থেকে একটা গরু ওই পারে নেয়, ওই পার থেকে একটা গরু এই পারে আনে। আর এই ইস্যুগুলোকে কেন্দ্র করে সীমান্তে যে হত্যা হচ্ছে সেটা কিন্তু ভারত বন্ধ করছে না। প্রতিনিয়ত কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আর যার কারণে বাংলাদেশের মধ্যে একটা বিশাল জনগোষ্ঠী ভারতের এই সকল অ্যাক্টিভিটিজের জন্য আমরা কিন্তু ভারতের বিরুদ্ধেই নিজেদের মন মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে নিজের অজান্তেই। এখন আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, চলমান উত্তেজনাকে কেন্দ্র করে তিনি বলছেন যে সীমান্তে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই রকম নির্দেশ দেওয়া হয়েছে, প্রস্তুতিও সেই রকমই। মানে সীমান্তে যদি ভারত কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করে, বিএসএফরা উস্কানিমূলক কর্মকাণ্ড করে, অতীতের মতন এবার আর ছাড় দেওয়া হবে না। অলরেডি গেল নভেম্বর মাস থেকে আপনার শুধুমাত্র নভেম্বর মাসেই সীমান্তে ভারতের সাথে আমাদের যে সীমান্ত আছে সেইখানে বিজিবি খুবই কড়াকড়ি অবস্থান নিয়েছে। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের সময় বাংলাদেশিদের যেমন আটক করছে, পাশাপাশি ভারতেরও 11 জন নাগরিককে কিন্তু আমরা আটক করেছি, আমরা তাদের গুলি করি নাই। আমি এই জিনিসটাই বলি, যদি কোনো বাংলাদেশি আপনাদের রাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ করে তাকে আপনি গ্রেপ্তার করুন, অবশ্যই সে অনুমতি ছাড়া। দর্শক, আজকের ভিডিও পর্যন্ত ছিল আপনাদেরকে কিছু বার্তা দেওয়ার জন্য যে আসলে এই যে ডাকাতির ঘটনাগুলো হচ্ছে এবং বিভিন্ন জায়গায়, যদি তার কাছে মানে সরকারি যদি সম্পদ থেকে থাকে, তাহলে এটা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের পাওয়া। সেখান থেকে যেটা মানে করা হোক, এতে কোনো আমাদের কষ্ট নেই। কিন্তু অন্য কেউ যদি এখানে যদি হানা দেয়, সেটাই আমাদের জন্য কষ্টকর বিষয়। তো যাই হোক, অনেক কথাই বলেছি আপনাদের সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।